কোনো প্রোগ্রাম নাই, আমরা কি খেয়ে বাঁচবো? এত বলে নাম দাম হয়েছে, আমরা আমরা কি করে বাঁচবো, কি করে খাবো? কারোর যদি সঙ্গতি থাকে সেটা আলাদা কথা, কিন্তু বাউল ফকিররা তো খুব কষ্টে ছিল, যন্ত্রশিল্পের অনেক কষ্টে ছিল, সেইগুলো একটু মাথায় বুঝতে হবে। আপা, জীবনের 70টি বছর কাটিয়ে ফেলেছেন, পুরো জীবনটাই সঙ্গীত নিয়ে কাটালেন। জীবনের এই শেষ দিকে এসে সঙ্গীত নিয়ে আপনার অনুভূতি জানতে চাই। এই বয়সে প্রথম অনুভূতি হচ্ছে বাঁচতে ইচ্ছে করে, আরেকটু বাঁচতে ইচ্ছে করে, এবং আরেকটু কিছু সঙ্গীতের ক্ষেত্রে কিছু ভালো কাজ করে যাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা জাগে আর কি। তারপরেও মানুষ তো মরণশীল, চিরদিন দুনিয়াতে থাকে না, মানে জীবন অস্থায়ী, আমি বলবো এটা দুনিয়ার যে অস্থায়ী। তো সেইখানে তবুও আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি এখনও গান করতে হবে। এত অসুস্থ, এত মানুষের জীবন থাকলে তো অসুস্থতা হবে, আবার ভালো হবে। তো আমি এখন ভালো মন্দ মিশিয়ে আছি, সঙ্গীত চর্চাই করছি, একাডেমিক পালন করছি, তারপরে ফাউন্ডেশনের আদলে সব কিছু করার চেষ্টা করছি। বাচ্চাদের আবার আমার একাডেমির ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমার প্রথমত স্বপ্ন ছিল যে অচিন পাখি, আমি যেহেতু লালন সাঁইজির গানে নিজেকে অবগহিত করেছি, তো অবগহন করেছি, সেখানে আমি চেয়েছি যে আমার মধ্যে আমার গুরু এবং লালন ফকির বেঁচে থাকবে, এবং আমার বাচ্চাদের আমি গুরু শিষ্য যে পরম্পরায় আছে সাঁইজির তরিকায়, সেইটি ওদেরকে বোঝানোর জন্য, এবং পরিপূর্ণরূপে মানুষ রূপে, শুধু মানুষ রূপের চেহারা নয়, মনুষ্যত্ব নিয়ে যেন তারা জীবনে সমৃদ্ধ লাভ করে এবং এগিয়ে যেতে পারে। ভাষা আন্দোলনের পরপরই আপনার জন্ম, মুক্তিযুদ্ধ দেখলেন, 90-এর গণঅভ্যুত্থান দেখলেন, সর্বশেষ 2024-এর গণঅভ্যুত্থানও দেখলেন। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বারবার এসব আন্দোলন আপনি দেখেছেন। মানুষের ওপর শোষণ মুক্তি কবে মিলবে? আমরা যদি নিজেকে আত্মশুদ্ধি লাভ না করি, সাঁইজি বলছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। আমাদের মধ্যে মিথ্যা জড়িয়ে আছে, মিথ্যাকে সত্যের সাথে মিলিয়ে ফেলছি, কিন্তু সত্যকে সত্যভাবে নিজেকে আত্মশুদ্ধি লাভ করতে হবে। এটা লালন সাঁইজির কথা। আপনি লালন সাঁইজি বহু গানের মধ্যে সেটা বোঝানোর চেষ্টা করছে, মানব কল্যাণের কথা বলবার চেষ্টা করেছে। তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আত্মশুদ্ধি লাভ করতে হবে, তারপরে আপনার দেশ বলেন, জাতি বলেন, পরিবার বলেন, সত্য পথে এগিয়ে যাবে। আর সত্য পথে যারা এগোয় তাদের কোনো এত সাহস, তাদের কোনো ভয় নেই। আর সেটি হচ্ছে আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, তার উপর তোয়াক্কেল করতে হবে। আমি মুসলমান হিসেবে সেটা বললাম। বিভিন্ন সময় আমরা দেখেছি দেশের বাউল শিল্পীদের শারীরিক মানসিক নির্যাতন করতে। 5 আগস্টের পর সেই নির্যাতন আরও বেড়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি মনে করি মানুষের প্রতি আমি কেন অত্যাচার করব? যার যার কর্মের কাজ সে কর্ম করবে, আমি কে আপনি কে বলার? তবে হ্যাঁ, আজকাল আবার এটাও ঠিক, গানের মধ্যে একটু অস্থিরতা, এইগুলো লালন ফকিরের গানে গ্রাহ্য করে না। লালন ফকিরের বাণী হচ্ছে ভাবজগতের গান, এবং সেটা ওরা গায় ভালো সব কিছু, কিন্তু এই যে নাচানাচি করে, অহিয়ে কাজ করে, এর মধ্যে কিন্তু অনেক কিছু অহিয়ে কাজ হয়, যে কারণে এইটার জন্য যারা দেখতে পায় তারা হয়তো এটাকে উচ্ছৃঙ্খল মনে করে তাকে হয়তো প্রতিহত করে। তারপরও আমি বলি, প্রতিহত করার দরকার নেই, তো তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে
আলাপ আলোচনার সাথে তুমি কতটুকু কাজ করবে তা সেইভাবে করো। লালনের গান আমি কি আজকে 60 বছর আমি গেয়ে যাচ্ছি, তো কই আমার আমার গানে, আমার কথায়, আমার আমার চাল চলনে কি কেউ কখনো উচ্ছৃঙ্খলতা পেয়েছে? না, পাইনি। আমি আমি সেটা একেবারে দ্ব্যর্থহীন এবং দৃঢ়তার সাথে কথা বলছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই গান কিছু কিছু সুর আছে, সুরের একটা আবেদন আছে। সুর হচ্ছে ঐশ্বরিক, নিঃসন্দেহে। আপনি মুসলমান হোক বা হিন্দি হন, যে ধর্মেরই হন না কেন, সুর হচ্ছে ঐশ্বরিক। এবং আমি যদি মুসলমান হিসেবে কথা বলি তাহলে সেটা হচ্ছে সুর এমন একটা জিনিস যেটা হজরত বেলালের কণ্ঠে তিনি দিয়েছিলেন যে আজান না হলে সকাল হতো না। সকাল চিন্তা করত, সকাল প্রত্যাশা করত কখন হজরত বেলাল আজান দেবেন, আমি সকাল ভোর হব। এই যে একটা বিষয়, এটা কত গভীর। কেউ কিছুই কথাটা মানুক আর না মানে, এটা একটা হাদিসের কথা। তো তারপরে সেইটি হচ্ছে, কিন্তু এরা যত্রতত্র যা খুশি তাই করছে ভাই, এটা ঠিক না। কিন্তু যারা আদি লালন সাহেবজির ভক্ত, আদি মানে লালন সাহেবজিকে ধ্যান করে, তারা কখনো এটা নয়, তারা স্থির হয়ে বসে তারপরে লালনের গান পরিবেশন করে। এইটাই হচ্ছে প্রথম থেকে আমি দেখে এসেছি। আমি যেদিন প্রথম সত্য বল সুপথে চল গানটি করলাম, আমি জানি না কেন জানি মানুষের কাছে এত ভালোবাসা পেল। তখন মানুষ বলল আর একটা হোক। কিন্তু সঙ্গীতের সাথে তো আমি প্রতারণা করিনি এই বিধায় আমি ওখানে সত্য কথা বলেছিলাম যে ভাই আমি আর শিখিনি, আমি আবার শিখে আসি, তারপরে আপনাদেরকে শোনাবো। তারপরে সত্য কথা ভেবে বলেছে। এর ঘটনাগুলো যে কত গভীর, কত কি বলবো ঐশ্বরিক অনুরণন, সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা উপলব্ধির ব্যাপার। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে শিল্প জীবনের প্রয়োজনে ঘুরে বেরিয়েছেন। এই যাত্রাপথে শুনতে পেলেন কেউ একাকী আপনার গান গাইছেন মনের আনন্দে। এমন অনুভূতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো বিশ্লেষণ করা যায় না, এটা উপলব্ধি করা যায়। যে আমি তখন না, এখন খুব সত্যি কথা বলছি, খুব শুকরানা আদায় করি যে এমন একটা গান, এমন লালন সাহেবজির বাণী আমার মধ্যে বিরাজ করছে, যেটি আমি গাইলেই বলে যে সুরের একটা মাদকতা আমরা পাই। এটা সারা পৃথিবীতে বলেছে এটা। তো সেটা বলি যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সব কিছু নির্ধারিত। তো আমি একমাত্র আমার সারা ব্রহ্মাণ্ডের যে মালিক, তার কাছে শুকরানা আদায় করি। এবং যেখানে যেখানে গিয়েছি সেখানে কোনো জায়গায় কিন্তু আমি অসম্মানিত হইনি, সর্বত্রই আমাকে সম্মানের সাথে দেখেছে। আমি খুব কৃতজ্ঞ, সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কি এমন গান গাই, এমন খুব না, আমি জানি না এই গাওয়ার মধ্যে দিয়ে হয়তো তারা কোনো আধ্যাত্মিক কোনো চেতনার কথা, তাদের ভিতরে চেতনা জাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার গান শুনে ছলছল করে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন সেই গল্পটা বলবেন? এটা সত্যি কথা। তার মানে তার কাছে যে আমি স্বাধীনতার পরে আমার গুরু মকসুদ আলী সাঁই ট্রান্সক্রিপশন সার্ভিস উদ্বোধন হলো, সেই সময় বঙ্গবন্ধু ছিলেন ওখানে, উনি উদ্বোধন করলেন আর কি। তো সেখানে আমাকে দিয়ে গান করালো। 300টা গান আমি ওখানে রেকর্ড করেছি। ওই যে শাহবাগের যে হোম স্টুডিওতে ছিল, সেটা 6 নম্বর স্টুডিওতে মনে আছে।
তখন এটাও আমি শুনেছি। যখন আমাকে নিয়ে আসলো, আমি 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 গান করছি, তখন বলল হ্যাঁ কোথার থেকে, গ্রামের থেকে ধরে এনেছে, এই মেয়েকে নিয়ে রেকর্ড করছে, কী করছে না করছে। আমার কি বাংলাদেশ কি হলিউড? হ্যাঁ, বাংলাদেশ কি হলিউড? তখন শুনে গেছি। তখন ওটা কিন্তু আমার জীবনের পাথেও আমি মনে করি। তারপরে যখন রেকর্ড করলাম, রাত জেগে জেগে 12টা 14টা গান রেকর্ড করলাম, আল্লাহ আমাকে করতে দিয়েছে, আমি করতে পেরেছি। সেই সময় এরকম অনেকে বলেছে, অনেকে বলেছে ফুলঝুরি খান, উস্তাদ ফুলঝুরি খান, তিনি আমার কণ্ঠ শুনে আমরা যে এত বছর আমি ক্লাসিক্যাল চর্চা করছি, এত বছর ধরে আমি আছি, আমি এইরকম কণ্ঠ পাইনি। শহীদুল ইসলাম তখন ওই ট্রান্সক্রিপশনের ডাইরেক্টর ছিলেন, উনি ডিরেক্টর ছিলেন। তো তখন বলছে, তখন সেখানে কে কে ছিল আমার ওই গান পরীক্ষার জন্য, গাওয়া পরীক্ষার জন্য ছিলেন কমল দাশগুপ্ত, কাদের জামেরি, আব্দুল হালিম চৌধুরী, ফুলঝুরি খান। কার কথা বলবো আর কার কথা বলবো? এর থেকে আর কে আছে বাংলাদেশের কে আছে বলেন আমাকে? তো ওই তখনই আমার গান শুনে বলে, মা তুমি এত ভালো করে গাইলে। এরপরে শহীদুল ইসলামের নামে সব কথা বলা করে লিডারের কাছে গেছে। হ্যাঁ, শহীদুল ইসলাম, উনি তো ভাষা সৈনিক, শহীদুল ইসলামকে তো বঙ্গবন্ধু খুব ভালোবাসতেন। তখন ওনার কাছে যে ওনার নামে বদনাম করেছে, এই খুব সত্য ঘটনা, এখানে বানিয়ে কথা বলার কিছু নেই, সত্য ঘটনা। ওখানে উনি শুনি বলে, আচ্ছা তোরা যা, আমি দেখবো না। ওনাকে ডেকে পাঠিয়েছে, এই তুই কী করছিস, কোন মেয়ে বলে নিয়ে এসে বলে রেকর্ড করছিস, গান শুনছিস, অমুক করছিস, কী করছিস। লিডার, আমি কিছু বলবো না, আপনি গানটা শোনেন। খাঁচার ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়। শোনার পর ওনার চোখ ছলছল করছে। তখন এই কথাটা উনি বলেছিলেন, যা তোর যা খুশি মন যায়, তুই এই মেয়েটাকে সব কর। আর উদ্বোধন লালন হচ্ছে আমাদের প্রধান, এইখানে অন্য কিছু হবে না, তুই লালন ওকে কর, প্রতিষ্ঠিত কর, এই কথাই বলেছেন উনি। তারপরে তো আমি তো এটা জানি না, পরে যখন আমি উদ্বোধন করলাম, উনি ওই অনুষ্ঠানে ছিলেন। তারপরে উনি খুব খুশি হয়েছে যে আমাকে এইভাবে সম্মানের সাথে উনি বলেছেন, শহীদুল ভাই, শহীদুল বলে, জানিস বঙ্গবন্ধু যেখানে, যার গান শুনে চোখে পানি আসে, আর কিছু চাস তুই, এই কথা বলেছিল আমাকে। আমার খুব খুব মনে আছে কথাটা। তারপরে গান বললাম যে প্রসিদ্ধ, মানে প্রধানতম যে গানগুলো, পারে লয়ে যাও আমায়, বাড়ির কাছে আশিনগর, খাঁচার ভিতর অচিন পাখি, মিলন হবে কতদিনে, 4টা গান আমাকে উদ্বোধন করালো। এই হচ্ছে আমার এই সাঁইজির গানের অবগাহন, সাঁইজির গানের আত্মনিবেদন করা, কি বলবো, আত্মনিবেদন করাটাই বড় কথা। এইটা এখন কোনো কিছু আর মাথায় করে, কিন্তু অদ্যাবধি আমি দেশের গান, আধুনিক গান যেগুলো করেছি এ পর্যন্ত, করেছি, গানগুলো হচ্ছে এত সমৃদ্ধ, বাংলাদেশে এরকম গান হয়নি। দেশের গান বলেনি, এর গান বলেন, যারা অন্যরা আছে যা করেছে, কিন্তু এই গানগুলো কখনো মুছে যায়নি। তোমরা ভুলেই গেছো মল্লিকা দিন নাম, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে। আপনার বহুল জনপ্রিয় গান তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, এই গানের রহস্যভেদ জানতে চাই। আমি ভাষা যেটুকু জানি, যে সমস্ত কবি বলেন, লেখক বলেন, হ্যাঁ, তাদের একটা ভালোবাসার মানুষ কিন্তু সামনে থাকে। এই গানটির ইয়েটাই কিন্তু ওই রকম। হয়তো বা কবির মল্লিকা দি বলে কাউকে ভালোবাসতেন অবচেতন মনে, বা তাকে দেখেছেন,
তাকে দূর থেকে দেখেছেন। আমার আমার অ্যাসেসমেন্ট করছে, আমি এতদিন ধরে গান করছি তো এটা। সেই গ্রামে যখন তিনি ছিলেন, এই পটভূমিকায় এটা একেবারে মনে হচ্ছে যেন সত্যি ঘটনা, একটা ছবির মতন মনে হচ্ছে, পরপর পরপর সিনেমার মতন পরপর পরপর আছে। তো সেখানে সেখানে যখন বলছে ওই আম কুড়োনোর সময় তার সাথে হয়তো একটু দেখা হয়েছে বা একটু হাতাহাতি হয়েছে, এরকম হয় না, এরকম হয়, সেরকম ভালোবাসার একটু বহিঃপ্রকাশ একটু একটু করে দেয়। দুপুরবেলা মল্লিকাদির আট চালাতে গিয়ে, আমাদের দেশে কি আটচালা একেবারে একেবারে উপরের মাথায় একটা ঘর থাকে না, আটচালা। মল্লিকাদির গানটি কিভাবে রেকর্ড হলো? প্রথমত 68 সনে আমি রাজশাহী বেতারে গান করি, পাশ করি, তখন নজরুলের গানে পাশ করি, নজরুল ইসলামের গানে আমি পাশ করি। ওখানে নজরুলের গান এবং আধুনিক গান এই দুটো বিষয় ওখানে ইয়ে করি। তখনই ওখান থেকে ওখানে প্রথম রেডিওতে এটা করা হয়েছিল, সেইটি ওইটা এবং নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, এই দুটো ওখানে এ মাসের শ্রেষ্ঠ গান হয়েছিল ওই সময় 68 সনে। তখন তো আমাকে কেউ দেখেনি, আমার গান শুনে আমাকে রিকগনাইজ করেছে। আমি ওই জন্য সবসময় রেডিওকে প্রাধান্য দিই, যে আমাকে তো কেউ দেখেনি তখন, কিন্তু আমার কণ্ঠটাকে তারা রিকগনাইজ করেছে। এখন দেখাও যায়, শোনাও যায়, কত কিছু হয়, কিন্তু তাও আমি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের উপর আমি সত্যি সত্যি কৃতজ্ঞ। নিরাপত্তার অজুহাতে কুষ্টিয়ার লালন মেলা না হওয়া, দেশের বিভিন্ন প্রান্তে আপত্তির মুখে লালন মেলা, বাউল মেলা বন্ধ হওয়ার ব্যাপারগুলো কিভাবে দেখছেন? এটা লালন সাহেবের জীবদ্দশা থেকে এটা চলে আসছে, এখানে চলে আসছে। এরা কি লাঠি সুটা নিয়ে চলছে, না ওরা হচ্ছে মানুষকে কি বলবো, মারধর করছে, না কি করছে? ওরা সারা রাত ব্যাপী, আমি নিজে সাক্ষী, আমার মতন সাক্ষী তো আর কেউ নাই, আমার মতন সাক্ষী কেউ নাই। আর আমি কুষ্টিয়ায়, আমার ওখানে এখন নিবাস হচ্ছে কুষ্টিয়া। অতএব এইটা কি নিরাপত্তা আমি তো বুঝি না। গান শুনলে কি নিরাপত্তা যায়, না নিরাপত্তা হয়? সেই জন্য ওরা ফকির সারা রাত একদম ধরে গান শোনে, বুঝুক আর না বুঝুক এর আস্বাদন গ্রহণ করে, সাঁইজির বাণীর আস্বাদনটা গ্রহণ করে। অতএব নিরাপত্তা দিতেই হবে। এখানে তো জেলা কর্তৃপক্ষই হচ্ছে কর্তা, এসপি হচ্ছে কর্তা, এনারা প্রোটেকশন দেবে, দিয়ে তারপরে এটা তো এত কাল চলেছে, এত কাল হবে না কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি চাই এটা যেন চলমান থাকে। আপনারা এটাকে আরও এইবার তো লালন সাহেজির যে ইয়ে হয়েছে, উৎসব হয়েছে, যেটা 17ই এপ্রিল, 17ই অক্টোবর, 1 কার্তিক, যেটা কথিত আছে লালন সাহেজি একই দিনে জন্ম এবং মৃত্যু। এবং সেই জন্য এইটা ওই সময়ে যে কারফিউ দিয়ে দিল, কি করলো না করলো হলো না। এবার কিন্তু এত মানুষ হয়েছে এবার আমি চিন্তা করতে পারিনি। যারা অ্যারেঞ্জ করে তাদেরকে ধন্যবাদ জানাই, সে যেই হোক না কেন, জনগণ হোক, জেলা প্রশাসক হোক, যে হোক। তো সেই জন্য নিরাপত্তা তো দিতেই হবে, তো ইয়েটা বন্ধ করা যাবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, এটা বন্ধ করা যাবে না। এখানে আলোচনা হয়, যারা গবেষক তারা এখানে আলোচনা করে। এইটা শুনলে তো মানুষের আত্মশুদ্ধি লাভ করে এইটা। আর হচ্ছে এটা চলমান রাখা উচিত।
আমার কথাই বলছি, আমি আমার কথাই বলছি। তো আমার কথার একটা তো মূল্য তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আমি এতদিন লালন সাঁইজির বাণী ধারণ করে আমি প্রচার করার চেষ্টা করছি সারা পৃথিবীতে। অতএব অতএব এটা আমি বলছি, এটা চলমান রাখলেই ভালো হয়। গণঅভ্যুত্থানের 7 মাস চলে গেছে। এই 7 মাসের ভেতরে আমাদের সংস্কৃতিতে রাজনৈতিকভাবে বড় ধরনের আঘাত এসেছে। এ বিষয়ে আপনার অভিমত কি? একটা দেশকে পরিচয় করায় তার কালচার, তার সংস্কৃতি, তাই না? অভ্যুত্থান হয়েছে, এটা একটু একটু শিথিল হতে হতে একটু সময় লাগবে। এটা সময়টা দিতে হবে। একটা জিনিস ধ্বংস হয়ে গেছে, সেটাকে আবার আবার জায়গা মতন এনে তাকে চলমান রাখতে অনেক সময় লাগবে। কেউ যদি ইয়ে না করে, বিশ্বাস না করে, আমি জানি না এগুলো রাজনৈতিক ভিতরে কি আছে না আছে, এটা আমার জানার দরকার নেই। আমি রাজনীতি করিও না। আমি তো এটা সরল সহজ সত্য কথা বুঝি যে সব কিছু আমাদের এখন আপগ্রেড করতে হবে। সঙ্গীতের যে ধারা, তারপরে হচ্ছে সঙ্গীতের ধারা, তারপরে যন্ত্রটন্ত্র যা যা যেখানে যা হচ্ছে এইগুলো চলমান রাখতে হবে, না আপগ্রেড করতে হবে। খুব সত্যি কথা বলছি, এইটা না, করোনার পরের থেকে কোনো প্রোগ্রাম নাই। আমরা কি খেয়ে বাঁচবো? এত বলে নাম দাম হয়েছে, আমরা কি করে বাঁচবো, কি করে খাবো? কারোর যদি সঙ্গতি থাকে সেটা আলাদা কথা, কিন্তু বাউল ফকিররা তো খুব কষ্টে ছিল, যন্ত্রশিল্পেরা অনেক কষ্টে ছিল। সেইগুলো একটু মাথায় বুঝতে হবে। আল্লাহর রহমতে আমাদের মানে ফান্ড অনেক খুব মানে শক্তিশালী হচ্ছে আল্লাহর রহমতে। সেটা ডক্টর ইউনূস স্যারের, তাকে স্যালুট জানাই, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো একটু তো শুনতে হবে, ইয়ে করতে হবে, তারপর আমি আশাবাদী। এখন একটু একটু করে হচ্ছে, খুব খুব সামান্য করে হচ্ছে, কিন্তু এটা সামান্য না। আমরা সময় পাইনি। এই প্রোগ্রাম করে এসে আরেক প্রোগ্রাম গেছে, এই প্রোগ্রাম করে এসে বাইরে গেছে, এই প্রোগ্রাম করে আবার বিদেশে গেছি, সেটা হচ্ছে না। আব্দুল হামিদ চৌধুরী, কমল দাশগুপ্ত, সমর দাস, আবু জাফর, কাদের জামিনের মতো বিশিষ্ট সুর সাধকদের কেন এদেশে আর জন্ম হচ্ছে না? অনেক অনেক চ্যানেলগুলোতে বলেছে, যেটা এই যে রিয়েলিটি শো করছে, তো আমি যেটা মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে সস্তা বাহবা, সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা গুরুর মৃত্যুর আগ পর্যন্ত চরণ ধরে সঙ্গীতের চর্চা করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সস্তা বাহবায়। আর এই রিয়েলিটি শোগুলো কিন্তু এই চ্যানেলগুলো নষ্ট করে ফেলেছে। এই সঙ্গীতের ধারাবাহিকতা এই চ্যানেলগুলো নষ্ট করে ফেলছে একদম। আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলি। এবং এখানে অনেক কিছু ভিতরে এদিক ওদিক হয়। যে সত্যিকার ফার্স্ট, তাকে ফার্স্ট করা হয় না। যে আমি তো অনেক ইয়েতে, আমি একটা জাজমেন্টে থেকেছি চ্যানেল আয়ের, এখানে ওই একই, সবই দেখি টানা নানা, এবং এদেরকে দিয়ে ব্যবসার একটা পথও আছে। এবং এখানে যে গাড়ি দেয়, টাকা দেয়, ফ্ল্যাট দেয়, আজকে 50 বছরে তো একটা ফ্ল্যাট করতে পারলাম না। হ্যাঁ, 10 লক্ষ টাকা এক জায়গায় করার ক্ষমতা নাই। হ্যাঁ, এটা বলবেন যে হ্যাঁ, এটা বলতে পারি গর্বের সাথে, আমার বাচ্চাদের খুব উচ্চ শেখায়, খুব ভালোভাবে শিক্ষা দিয়েছি। আমার মেয়েটা হচ্ছে বাংলা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিওলজি ডিপার্টমেন্টে। সে ফার্স্ট ক্লাস পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে বড় ছেলেটা ব্যাংকে, সে বিবিএ MBA করে এসেছে বাইরে থেকে। মেজর ছেলেটা হচ্ছে অস্ট্রেলিয়ান এমবেসিতে আছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের। এবং তার স্ত্রীও হচ্ছে, আমার জামাইও হচ্ছে অ্যাডিশনাল জাজ। এবার প্রমোশন হয়ে উনি হয়েছে। আর হচ্ছে আমার মেজর ছেলের বউ হচ্ছে ডাক্তার, সে ডাক্তার, তার 2টা বাচ্চা।
আর আমার মেয়ের একটাই বাচ্চা। আর এই যে ছোট ছেলের আমার রাবি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজি ফার্স্ট ক্লাস পেয়ে তারপরে সে এখন চায়না কি ব্র্যাক ইউনিভার্সিটিতে সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং এখান থেকে সে স্কলারশিপ পেয়ে সে চায়না ইউনিভার্সিটিতে গেছে। ওখানে 2 বছরের কোর্স ওইটা করবে, তারপরে হয়তো পিএইচডি করবে কি করবে। তো এটা এইটা এটা অনেকে আমাকে এইভাবেও ধন্যবাদ জানিয়েছে যে আপনি গান গেয়ে বেরিয়েছেন, কিন্তু বাচ্চাদের এত সুন্দর করে মানুষ করলেন কী করে। বলে এর তো ভিতরকার একটা রহস্য আছে, এটা তো কাউকে জানাবো না, তো হচ্ছে ওই যে সেই রকম হলো যে 50,000 টাকা পেলাম, এরপরে কি করলাম সেটা বলতে পারি, কিন্তু 50,000 টাকা কীভাবে পেলাম, ঠিক না? তো আমার কথা হচ্ছে তাই, দেখেন না কি ক্লোজ আপ হ্যান ত্যান অমুক তমুক, আমি ক্লোজ আপের উপরে আমি কিন্তু করেছি, আমি প্রটেস্ট করেছি যে জাতির মাজনের সাথে কি সঙ্গীতের কোনো সম্পৃক্ত আছে? বলেন, আমাকে বলেন। আমি আমেরিকাতে যে এই সাক্ষাৎকার দিয়েছি, লালনের উৎসব ওখানে তৈরি করে আসলাম না, উদ্বোধন করে আসলাম এই তো 2 বছর আগে। তো এটা আমার আপত্তি ছিল। সেখানে ক্লোজ আপ ওয়ান যাদের করেছে তারা তো ডিরেল হয়ে গেছে, গ্রাম থেকে গ্রাস লেভেলে আসছে। তার শালীনতা, তার শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। এবং এরা আমেরিকায় গিয়ে গান করে ডাক্তারদেরকে বলে পার পা থুয়ে বলে কি যে তালি বাজান, একটু তালি বাজান। এত বড় বড় ডাক্তার বাংলাদেশের, বলে কি নোলক যে বলে কি, আমি বলেই দিলাম এটা কোনো না, নোলক যে গাঁজা টাকা দেয়, $20 দিয়ে গাঁজা দেন আমাকে। এই কি বাংলাদেশ? এটাই কি আশা করেছিলাম? এইটা ত্যাগ হয়েছিল? এত জীবন দিয়েছে, এখনো জীবন দিয়েই যাচ্ছে। এটা তো বাংলাদেশ চাইনি, আমি তো অন্তত চাইনি। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়, ভিতর কষ্টটা উপলব্ধি করি। সমস্ত চ্যানেলগুলো এটা যদি করে তাহলে সঙ্গীতের কোথায় গেল বলেন আমাকে, কোথায় যাবে? এত ভবিষ্যৎ এমনি বলা যায়, ভবিষ্যৎ কথা এমনিই বলা যায়। তারপরেও বলি আশাবাদী, আমি আশাবাদী যেন এর মধ্যে থেকে ভালো শিল্পী বাংলাদেশের পরিচয় করবার জন্য বের হয়ে আসে। 2017 সালে আপনি হিন্দি ভাষায় লালন গীতি পরিবেশন করেছিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ সুধীজনদের সম্মুখে। সেই অনুভূতির গল্প জানতে চাই। আপনারা জানেন যে ফর্মার অ্যাম্বাসেডর ছিলেন মুচকুন্দ দুবে, উনি ওই অনুষ্ঠানে ছিলেন তখন, উনি তখন এখানকার অ্যাম্বাসেডর। তখন আমার গান শুনেছিলেন উনি। তারপরে তো উনি বাংলা জানতেন, হতে লালনের গান পড়তেন, ওইটাকে তর্জমা করার একটা তার বাসনা হলো। এবং আমার গান যেটা, সেটা উনি ভুলতে পারতেন না। পারে কি যাবি নবীর নৌকাতে আয়। উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো যখন এগুলো উনি এসে না, আমি তো চিনি না, বলে যে অ্যাম্বাসেডর সবাই বলছে। তারপর বলে আমি মুচকুন্দ দুবে, ফরিদা আপনার গান খুব ভালো লেগেছে, হিন্দি বাংলা মিশানো যে কথাটা ওইভাবে। তো তারপরে এটি করে তো বলছে যে আমি ডাকবো আপনাকে, আমার অফিসে ডাকবো। এই করে যেখানে উনি থাকতেন সেখানে আমার কথা বলতেন, এবং প্রথমে ওই গানটা করতে বলতেন পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আচ্ছা, উনি তো হিন্দু, তো নবীর নৌকার কথা বলছেন কেন? উনি হচ্ছেন সর্ব ধর্মের সমন্বয়ক। আমি যা মনে করি লালন সাঁইজি যেরকম সকল ধর্মের সমন্বয় করে তিনি রচনা করেছেন, কি দেহতত্ত্ব, তারপরে আল্লাহ নবী তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, তারপরে
জীবাত্মার সাথে, মানবাত্মার জীবাত্মার সাথে ধরেন যে হ্যাঁ মানবাত্মার যে বিষয়টা সেটা তো আমাদের ব্রহ্মাণ্ডের মালিক হিন্দু, মুসলমান, খ্রিস্টান। তো সাঁইজির কাছে কিন্তু মানুষ হচ্ছে সত্য, মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, যে মানুষের মধ্যে নিষ্ঠা, সততা, গুরু শিষ্য পরম্পরার এটা। তো তখন উনি ভিতরে 120টা গান, হ্যাঁ 120টা গান, 120টা না 109টা না কয়টা, এটা তর্জমা করেছেন, হিন্দিতে তর্জমা করেছেন। তর্জমা করে বলছেন যে এটা আমি ফরিদাকে দিয়েই গাওয়াবো, আর কাউকে দিয়ে গাওয়া না। কিন্তু প্রথম ওই যে কী যেন ওনার বাসায় আর কি, উনি সিএসপি অফিসার, উনি তার বাসায় উনি যাতায়াত করতেন। তো সেইখানে আমাকে করোনা হওয়ার পরে আমি কিন্তু মেমোরি অনেক লস করেছি, সঙ্গে সঙ্গে বলতে পারিনি, ভুলে যাই। তো ওনার বাসায় নিয়ে গেল, তারপরে আমাকে গান তুলে দিল, বাড়ির কাছে আশিনগর, খাঁচার ভিতরে অচিন পাখি, আর হচ্ছে মিলন হবে কতদিনে। হ্যাঁ, এই 3টি গান উনি হিন্দিতে আমাকে তুলে দিলেন। ওখানে আবার উনি ওটা রেকর্ড করে রাখলেন, যদি ভুলে যাই বা লাগে সেজন্য লিখে দেবেন। এই তখন শুরু হলো ওনার এই আমার সাথে, উনি চলে আসতেন আমার একাডেমিতে। উনি এই হারমোনিয়াম মানে তানপুরা কত কিছু যে দিয়েছিলেন উনি। তো আর যাই হোক, এসে তারপরে আমি যে 2-4টা না 5টা গান ওখান থেকে শিখে নিলাম। শিখে আমি আবার খাতায় টাতায় লিখে নিলাম কিভাবে। উনি আমাকে দিল্লিতে নিয়ে গেলেন, আমাকে আর গাজী আব্দুল হাকিমকে নিয়ে গেলেন। গাজী আব্দুল হাকিম এটাকে অ্যারেঞ্জ করে দিল, ওদের তবলা যাই এটি দিয়ে। ওখানে বসে আমি 20টা গান শিখলাম। ওখানে বসে 20টা গান শিখে রেকর্ড করে তারপরে রাষ্ট্রপতি উদ্বোধন করলেন ওদের সমস্ত পার্লামেন্টের। ইন্ডিয়া মানে তো বুঝতে পারছো কী অবস্থা। তারপরে গিয়ে উনি আসলেন, আর আমাদের হাসানুল্লাহ কিনি তখন তথ্যমন্ত্রী, উনি গেছিলেন। তারপরে আনিসুজ্জামান স্যার গেছিলেন, যে এমিরেটসের যিনি। তারপরে হচ্ছে হ্যাঁ এইখানে, তারপরে বেঙ্গল ফাউন্ডেশনের গেছে। ওইখানে যখন আমি 2টা গান করছি, একটা বাংলা একটা হিন্দিতে করছি, আর বাংলাটা করছি পারে লয়ে যাও আমায়, আর হিন্দিটা করছি হচ্ছে বাড়ির কাছে আশিনগর, আর হচ্ছে পিঞ্জরে কি ভিতর আনছি না পাঞ্ছি कैसे आए যায়। তো এই 2টো গাওয়ার পর উনি উঠে এসছেন, এসে আমাকে একদম কোলের মধ্যে করে নিয়ে বলছেন, মা তুমি এত সুন্দর করে হিন্দি গান করলে, তুমি আমার বাংলার মানুষ, তুমি আমার বাংলাদেশের মেয়ে, তুমি এত সুন্দর করে হিন্দি গান করলে, আমি খুব খুশি, তোমাকে আমি 1000 রকমের দোয়া করি, তুমি আরও বড় হও, আরও বড় হও। ওদের সিকিউরিটি বলছে যান করেন, সালাম করেন, করেন। হ্যাঁ, সালাম করলো। আমার ইন্ডিয়ানকে বাংলাতে আনা, উনি মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমি সালাম করেছি। হাকিম বাসী মানে আমি ভুলতে পারবো না। মুচকুন দেবে যে আমাকে কি সম্মান দেখিয়েছেন, আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠতম জায়গায় রাখুক আল্লাহর কাছে। এই হলো তার। কিন্তু এর পাশে একটা দুঃখ আছে। দুঃখটা কি বল, যে দেশে একটুখানি দিয়ে, হ্যাঁ প্রণব মুখার্জি এটা করছে, উদ্বোধন করছে, ফরিদা পারভিনের লালনের গান টান, এরপরে আর কোনো খবর নাই। ভাই তোমরাই তো করো। আমি বলেই দিলাম দেখতেনভাবে, ফুকুয়াকায় আউট পারলাম, কেউ কিছু মনেই করলো না।
যেখানে জাপান থেকে লোক এসে ইয়েতে রেডি কি সোনারগাঁও হোটেলে, তখন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তখন শিক্ষা প্রতিষ্ঠান ছিলেন রাশেদা কে চৌধুরী। তারপরে ওনাকে দাওয়াত করা হয়েছিল ওখানে। জাপান থেকে কালচারাল মিনিস্ট্রি থেকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এসছেন মানে আমাদের সাথে কথা বলার জন্য। এরপরে সেই আটই কি যেন ছিল তারিখটা মনে আছে, সেখানে ফুকুওকা অ্যাওয়ার্ড দেওয়া হবে, কালচারাল অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো সেখানে সব কথাবার্তা বলে টলে এখান থেকে বুঝিয়ে দিল কীভাবে কী নিতে হবে, কীভাবে কী করতে হবে। এখান থেকে একটা ডামি কপি করলো আর কি, ডামি করে ওটাকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য ওটা ঠিক করে দিল। তো ওখানে কে কে পেয়েছে? ওখানে পেয়েছে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, ডক্টর ইউনুস এবং ফরিদা পারভিন। চিন্তা করতে হবে না, ওদের রাজা রানী ইয়েতে বসে আমাদের সাথে। আমি আবার জামদানির ইয়ে নিয়ে গেছিলাম রাজার জন্য, আর রানীর জন্য জামদানি, খুব দামি জামদানি। আমরা গরিব হতে পারি, আমাদের হৃদয়টা আকাশের মতন। তো আমি ওনার জন্য একটা ওড়না নিয়ে গেলাম, একটা স্কার্ফ টাইপে নিয়ে গেলাম। এত খুশি হয়েছে, এত খুশি। উনি তো চিটাগাং ইউনিভার্সিটি থেকে পড়েছেন, এই রাজা আর কি, যে রাজা আছে, রাজার ছেলে তো এখন সব ইয়ে। তো খুব খুশি। 45 মিনিট হাতে ধরে কথা বলেছে, 45 মিনিট। গান যখন গিয়েছি, গানের পরে সবাইকে বলছে যে আমার প্রাসাদে যেতে হবে, প্রাসাদে গান করতে হবে না। আমি তো একটা গানই করেছি, কিন্তু আমার টিম নিয়ে গেছে একেবারে। আমাকে 7 স্টার হোটেলে রাখছে, স্যুট দিয়ে, আমার আলাদা গাড়ি, আলাদা মানে ড্রাইভার, যে গাড়িটা, এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট সম্মানটা বোঝা যায়। গাড়ির যে ড্রাইভার, তিনি এত বড় গ্লাভস পরেছেন, ওখানে বসে থাকতে হবে, ওরা গেট খুলে দেবে, চিন্তাই করতে পারবেন না। আমার অ্যাম্বাসাডারও নাই, এক কাউন্সিলর নাকি ওখানে ঢুকতেই দেয়নি, ওইদিকে যেতে বলেছে, আমার ভিড় পর্যন্ত আসতে দেয়নি। তো এই হচ্ছে সম্মান, এই হচ্ছে সম্মান, আর কিছু বলতে চাই না। সুফি সাধক পাকিস্তানের আবিদা পারভিন সারা পৃথিবীতে সমাদৃত, আপনিও বিখ্যাত শিল্পী। সেই হিসাবে আপনারা সারা পৃথিবীতে আবিদা পারভিনদের মতো কেন ছড়িয়ে পড়েননি? এতে প্রচারে প্রসার না। যদি একটা বানরকে জাতীয় প্রতিষ্ঠানে প্রচার করা হয়, তখন জাতীয় বানরে পরিণত হয়। তো আমাদের ভালোটা তো হবে না, তা না। লালন সাঁইজি 300 বছর আগে লিখে গেছে, সবই দেখি জাত গেল বলে, এ কি আজব কারখানা, সত্য কাজে এই যে কেউ নয় রাজি, সবই দেখি তা না। শুরুতে নজরুল গীতি, পরে আধুনিক গান দিয়ে আপনার যাত্রা শুরু, কিন্তু ক্যারিয়ারের 90% সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। এটা কিভাবে সম্ভব হলো? স্বাধীনতার পরে আমাদের লালন সাঁইজির যে তিরোধান দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা, মানে অনুষ্ঠানটা হয়েছিল লালন সাঁইজির সেই তার ধামে, তো তখন উৎসবটা হবে স্বাধীনতার পরপরই। ঢাকা থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা যাবে, এটা শুনি আমি, ফকির ফাকরা গান, আমার এতটা ইয়ে নাই। আমার গুরু মকসুদ আলী সাঁই, তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন বা চেষ্টা করেছেন। আমি রিফিউজ করেছি, বারে রিফিউজ করেছি। আমি শুধু এই কথাটাই বলেছিলাম। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, কাকা ফকির ফাকরার গান গাবো না, ফকির ফাকরার গান আমি গাবো না,
তো বলে, বলিস কি মা, তুই একটু গা, আমি কবে থেকে তোকে মনে মনে ভেবে আছিস তুই জানিস। উনি ছোটবেলা থেকে আমাকে আমাকে দেখেছেন। উনি আগে শিক্ষকতা করতেন, কিন্তু লালনের প্রেমে পড়ে তিনি সব কিছু ত্যাগ করেছেন। তো উনি বললেন যে আচ্ছা, তোকে তোকে অত গেতে হবে না, একটা গান শেখ, একটা গান শিখলে তাহলে তোর যদি ভালো লেগে যায় তুই আবার শিখবি। আমি একটা কথা বললাম যে কাকা, একটা গান গেয়ে কখনো কি কেউ স্টেজে ওঠে? যেটা বাংলাদেশে একটা গান শিখে কম্পিটিশনে রওনা হয়। তো আমি বললাম যে একটা গান করে, আমার তখনই মনে হচ্ছে, তখন আমি ম্যাট্রিক পাস করে কলেজে উঠবো আর কি এই সময়। তো বললো কি যে তুই আগে শেখ, আমি তোকে কথা দিচ্ছি। তারপরে আমি না করছি, কোনো কথা বলছি না, আমার আব্বাকে গিয়ে বলেছে, আমার মাকে গিয়ে বলেছে। তারপরে যাই হোক নিয়ে এসে তারপরে অনিচ্ছা সত্ত্বেও এই যে এই গানটা, ওখানে এক ডাক্তার সাহেব ছিলেন, তিনি প্রথম আমাকে একটু টাচ দিয়েছিলেন। তার কথা ভুলে যাওয়া উচিত নয়, তার কথা আমি মনে করেছি, তার কথায় তারপরে একটুখানি যেতে, উনি গানের লোক না, কিন্তু ওই ফকিরদের কাছে শুনে 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 উনি আমাকে শেখালেন। এরপরে আমার গুরু পরিপূর্ণরূপে শিখিয়ে দিলেন। সেই ওই গানটাই যখন আমি গেলাম, বললাম আবার আবার গাও, আবার গাও। যেটা বলছিলাম ভিতরকার একটা বিষয় আছে, ওইটাই এখন বলি। গানে উচ্ছ্বসিত প্রশংসা। এবং আমি বললাম কি যে ভাই, সঙ্গীত নিয়ে আমি প্রতারণা করিনি, আমি আর শিখিনি, আমি আবার শিখে আসি, আবার আপনাদের শোনাবো। এই কথা বলে চলে গেলাম। চলে যে সারা রাত আমি ঘুমাতে পারি না। আমি একটাই মেয়ে, তো আমার মার বুকের মধ্যে থেকে একবার এ পাশ হয়ে একবার ওই পাশ, একবার ওই পাশ হয়ে একবার ওই পাশে। তো আমার মা বলছে, কী রে তোর গান ভালো হয়নি। মা জানে এটা, মা বোঝে তো, মা বুঝবে না তো কে বুঝবে দুনিয়াতে। বলছে যে তোর গান কি ভালো হয়নি, তুই এত ছটফট করছিস কেন, রাতে ঘুমা, কালকে শুনবো নে। আমার মা বলছে, তাহলে মা গান তো খুব ভালো হয়ে গেছে লোকে বলে, আমি জানি না। তো বলে তাহলে আর এত অস্থির কেন? অস্থিরটা হচ্ছে আমাকে কে বলছে, একটা ঐশ্বরিক যেটা অনুরণনের কথা বললাম, সেইটি আমার মধ্যে শুধু আর্জি করছে, লালন সাইদির কালাম কর, তোর ভালো হবে। এই কথা বারবার আমার মনে হচ্ছে যে কে বলছে, আমার আত্মার মধ্যে শুধু এই কথাটাই বলছে। এটা আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু সম্ভব না, সে যে ধর্মেরই হোক না কেন। তারপরে আমি ইয়ে করে এদিকে আমার মনে হলো যে লালন ফকির বোধহয় কোনো ঘাটে, এগুলো বললে হয়তো মানুষ বানাই বলছে না, ফরিদা পারভিন বানায় কথা বলে না, বাড়িয়েও কথা বলে না, যেটুকু সত্য সেটুকু বলি। তো এই ঘাটে মনে হচ্ছে লালন সাইদি দাঁড়াই আছে, বসে আছে, এরকম মনে হচ্ছে। এরপর আমি যখন এই গানগুলো শিখলাম বাড়ির কাছে খাঁচার ভিতরে, এগুলো প্রমিনেন্ট গানগুলো, তখন আমার গুরু আমাকে এক করে, এরপরে আমাকে ওই যে বললাম ঢাকায় নিয়ে গেল ট্রান্সক্রিপশন সার্ভিসে, ওখানে তিনি রাত জেগে জেগে আমার রেকর্ড করিয়েছেন। এই শুরু হলো আমার লালনের গানের চর্চা, লালনকে ভালোবেসে হৃদয়ে ধারণ করা, রক্তের মধ্যে ধারণ করে ফেলেছি। আর এখন অন্য কিছুই আমাকে আবেগ আপ্লুত করে না, কিছু করে না। আমার লালনের গান করলে আমার ভেতরে একটা ঐশ্বরিক কোনো একটা ঘটনা ঘটে, যেটা বলা যায় না, সেটা হচ্ছে বলা যায় না, উপলব্ধি করা যায়, ভেতরে ভেতরে উপলব্ধি করা যায়, এইটুকুই বলতে পারি। এরপরে আর আমাকে পিছনে ফেলে যেতে হয়নি। কিন্তু আমি অদ্যাবধি যে গানগুলো করেছি, আধুনিক, নজরুল,
কেউ তো বলে কি যে অসাধারণ, বা কুষ্টিয়ার এই যে উচ্চারণটা তো একটা অন্যরকম, এটা আমার সাথে কারোর মেলে না। আমার উচ্চারণ হচ্ছে ডিস্টিংক্টভাবে আমি উচ্চারণ করি, মানে বাচ্চাদের শেখাইও আমি তাই। উচ্চারণ হচ্ছে ভাইটাল পয়েন্ট, যে যে গানই হোক, যে সঙ্গীতই হোক না কেন, মানে উচ্চারণ হচ্ছে ভাইটাল পয়েন্ট সঙ্গীতের। আর হচ্ছে সুরের যে আবেদন, সেটা যারা শেখান তারা জানেন। এই, আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সাইজিকে নিয়েই, সাইজি আমাকে ভালোবাসা দিয়ে আমি যেখানে গেছি, কিন্তু এ পাওয়াটা আমার না, এ পাওয়া লালন ফকিরের, আমার গুরু, যারা যারা আমাকে শিখিয়েছেন তাদের, এইটুকু বলতে পারি। আপনার শিল্পজীবন নিয়ে ফরাসি গবেষক ও সঙ্গীত সংগঠক ডক্টর পিয়েরে আলবর্ট একটি বই লিখেছেন। বইটি ফরাসি, ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশ হওয়ার কথা। এই বিষয়ে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই। এটা ঘটেছিল পাকিস্তানে যখন D8 প্রোগ্রাম, বাংলাদেশ থেকে আর্টিস্ট সবাই গেছে, আমরা সবাই গেছি। কলিম শেরাফি লিডার হিসেবে গেছেন, আরও অনেক আর্টিস্ট গেছেন, নাচের লোকও গেছেন। নাচের মানে এই আবেদা সুলতান আর শাকিলা জাফর ওখানে যে গান গেয়ে গেয়ে না মঞ্চে নেচেছে। তা নাচুক, সেটা দেশে কী করেছেন, দেশের ভাবমূর্তি কেউ ঠিক রাখছে না, আমি দেখছি। রাখিনি, এ পর্যন্তও রাখিনি। কই ফেরদৌসী আপার তো নাম উচ্চমানের আছে এখনো। উনি তো ইংল্যান্ড বলেন, সব জায়গায়, পাকিস্তানে বলে। এটা কিন্তু এই শালীনতা, কথা বলার আদব, এটা কিন্তু আমি শিখেছি ফেরদৌসী রহমানের কাছ থেকে। আজকে খুব খুব দ্ব্যর্থহীনভাবে সত্য কথাটা বলে দিলাম। উনি আর হচ্ছে নীলুফার ইয়াসমিন। শাহনাজ রহমতুল্লাহ অনেক ভালো, অনেক ভালো, কিন্তু এই যে উচ্চারণ, সুরের রেশ, এগুলো যেটা সঙ্গীতের যে ধারাগুলো আছে, আমি ওনাদের কাছ থেকে শুনেছি। উচ্চারণ শিখেছি বলতে কোনো দ্বিধা নেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে রাত্রে জেগে জেগে গান শুনতাম, সেই উচ্চারণটা আর আমি বাংলা ভাষায় পড়াশোনা করেছি, সেটি একটি আমার জন্য প্লাস পয়েন্ট। এইগুলো শিখেছি। ঢাকাতে যারা গান গায় তারা বলে যে ফরিদা আপার উচ্চারণের সাথে কেউ পারবে না, আমার বলে আর কিছু নেই। তা আমার কথাটা সুন্দর করে উচ্চারণ করবে না, এইটা আমি শেখাই আমার বাচ্চাদের। আমি ইউডাতে খণ্ডকালীন মিউজিক ফ্যাকাল্টি যে কাজ করেছি, সেই D8 প্রোগ্রামে সে দৌড়ে এসছে আমার কাছে, পারে লয়ে যাও আমায়। ওরা পাকিস্তান টাইমসে বড় করে ছবি দিয়ে বলছে যে ফরিদা পারভিনের হিন্দি মানে উর্দুতেও আছে, ইংলিশেও আছে। ফরিদা পারভিন এর গায়কিতে, সুরের মধ্যে মনে হয় যেন উপরালা বাস করছে যখন তিনি গান করেন। এই কথাই বলেছে, এটা হেডিং দিয়ে ওইভাবেই করছে। কোনো কিছু নাই রে আমার কাছে কিচ্ছু নেই। আমি জানি যে নিরঞ্জন হয়ে যাবে, কিছুই রাখবো না। মানুষ জানলে জানবে, না জানলে জানবে, আল্লাহই ভালো জানেন। আমারটা আমার আল্লাহই ভালো জানেন। ও এসে আমাকে এসে আপা আপনি, ওর ভাঙা আমাদের তো বাংলাই জানে, বলে আপনি কি ফ্রান্সে যাবেন, আমাকে বলছে। তা বললো যে এইভাবে বললে তো আমি যাবো না, আমাদের দেশে আসতে হবে। আমি যাই, আমি কিন্তু যাই। এই কার না, ও সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম বললো, আর কার নাম বললো। তো আমি যাই, আমি যে কথা বলবো আপনার সাথে। ও আবার ওই বাইরের দেশে ইভেন্ট করে তো, ফ্রান্সে বা অন্য জায়গায়, ও এখানে আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে। এটা ওর জন্য আমি কৃতজ্ঞ। লালনের গানকে সে ওখানে কিন্তু প্রডিউস করেছে, সেটা ফরিদা পারভিনকে। ও অনেকের গান শুনছে এখানে, ফকিরদের গান শুনবো না, ভালো লাগে না আপা, ভালো লাগে না। আরে লাগবে, ভালো লাগবে সবার। ওরাই হচ্ছে আদি, আমি কিছু না, ওরা হচ্ছে আদি। তো করে ওখানে গেছি,
ওখানে গেছি। তারপর প্রথম হচ্ছে এই যে ইয়ে লাভ ভ্যালি থিয়েটারে ওখানে একক প্রোগ্রাম করেছি, আমি গাজী আব্দুল হাকিম দুজন মিলে করেছি। তো ওখানে গান করলাম আর ইয়ে করলাম। ওখানে সব ফ্রান্সের 1 মাসের মধ্যে কত 300 না কতজন ইয়ে সেল হয়ে গেল তাদের টিকিট। গান করার পর একদম আল্লাহ 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 ছবি, আমার সিডি বিক্রি হয়ে গেল ওখানে। ওটা পিয়ারুকে বলেছি যে এটা এদেরকে ইয়ে করতে চাই, ওরা পেমেন্ট করলে করলো, না করলে দিয়ে দেবো। তো বলে না, এটা 10 ইউরো করে আমরা দিয়ে দেবো। উনি বললেন, উনি কিন্তু খুব প্রফেশনাল, এই বিষয়ে খুব প্রফেশনাল, এমনি এমনি কোনো কাজ করাবে না, করবে না। তো যাই হোক, এই যে লাভ ভ্যালিতে ঢুকলাম, ফ্রান্সে ঢুকলাম, এরপরে গেলাম আমাদের হাই কমিশনের বাসায় থাকলাম, ওইখানে আবার প্রোগ্রাম করলাম। এই 2-3 বার কিন্তু গেছি। তারপরে গেলাম বেলজিয়ামে গেলাম। হ্যাঁ, ওখানে একজন সৌদি আরবের একজন আসলেন, উনি ফোক মানে সুফি গান অ্যারাবিকে করলেন, আমি সুফি গান লালনের গানে। এই এরপরে ফ্রান্স এবং এখানে কি মিস্টার লরেন হচ্ছে খুব নাম করা ইউরোপের এক সঙ্গীতকার। তিনি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে আসলেন ঢাকায়। ফ্রান্স অ্যাম্বাসিডার মানে ফ্রেঞ্চ এম্বাসি থেকে উনি ওইভাবে পারমিশন নিয়ে তারপরে এসে তারপরে আমাকে ওই আলিয়াস ফ্রান্সেস থেকে মামুন ভাই, উনি আমাকে জানা আছে না, নিশ্চয়ই জানা আছে, মামুন ভাই আমাকে ফোন করলেন। এও ছিল আমাদের এলেন পিয়ারও ছিল। তখন ওনাকে নিয়ে আসলেন, সব কথাগুলো বললেন। তারপরে 5টা গান আমার গাওয়া, 5টা লালনের গান। আর ওদের প্যারিসের যে ওই যিনি ছিলেন আদম মহিলা, সে অপেরা গায়িকা, সে আছে, তার 5টা গান, আমার 5টা গান যৌথভাবে। এবং আমাদের যন্ত্র আমাদের মতন, ওনাদের যন্ত্র ওনাদের মতন। তো হয়ে এখানে কক্সবাজার করলাম, চিটাগাং করলাম, বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে করলাম। ওইভাবে যিনি কম্পোজ করলেন না, ওই কম্পোজটা এখানে মানে ইন্ট্রোডিউস করিয়ে তখন আবার কিছুদিন পরে ওই প্যারিসে প্রোগ্রাম করতে হবে। 2-3 বার গেছি প্যারিসে। ওইটা করার পরে ওরা বলল এটা আন্তর্জাতিকভাবে এটা রেকর্ড করতে হবে। এখানে যে দাদা স্টুডিও খুব নাম করা মানে ইউরোপের, সেখানে ইকুইপমেন্টগুলোতে মানে অত্যাধুনিক সব কিছু। আমার গলা মানে চিন্তাই করা যাচ্ছে না, এত ভালো আমি গাই এরকম মনে হচ্ছে। বাঁশিতে অসাধারণ, ওরা বাঁশি শুনে ওরা পাগল হয়ে গেছে যে কি এত সুরে এত বোধের। এই করে ওখানে রেকর্ড করলাম, এত ভালো রেকর্ড হয়েছে, এত ভালো। এটা এখন আন্তর্জাতিকভাবে ওরা আর্কাইভে রাখবে, এটা প্রচার করছে সারা ইউরোপে। এটা কি ফরিদা পারভিনের জন্য না দেশের জন্য, কোনটা? হ্যাঁ, আমি বললে তো বাংলাদেশ বলে ফরিদা পারভিন, এখানে দুজনাই ওতপ্রোতভাবে জড়িত। আর বাংলাদেশের মানুষ ওতপ্রোত জড়িত, এই দেশেরই তো মানুষ, আমি এই দেশেরই সবাই আমাকে ভালোবাসে। যাই হোক, এই করে ওটা কিন্তু পাঠিয়েছে আমাকে, সিডিটা পাঠিয়েছে। ওইটা এখন ওরা এখন
পাঠাচ্ছে, দিচ্ছে, ইয়ে করছে, কিন্তু এইখানে আমার একটা পেমেন্ট বড় ধরনের আছে, এখনও দেয়নি। ওরা ওরা ইয়ে করছে, কালেক্ট করছে যে কটা বিক্রি হলো, কি হলো না হলো, কতজন নিল টিল, এইগুলো আমাদের করুক, আমার কোনো অসুবিধা নেই। দিলে দিল, না দিলে দিল। তাও দিছিল কত 1000 ইউরো নাকি দিছিল এমনি ইয়ে কর, ওখানে রেকর্ড করার জন্য। তো সবাই পেয়েছি, আমরা সবাই পেয়েছি। তো এর থেকে শুকরানা করার আমার আর কোনো, আল্লাহ বলল তুই বেঈমান, তুই বেঈমান, তোর কিছু ইমান নাই, তুই ভালোবাসা জানিস না, আল্লাহর যে খোদ ভালোবাসা তোকে দিচ্ছে তুই জানিস না। সেজন্য আমি অনেকবার আমি আল্লাহ নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে শুকরানা করি। অনেক শিল্পীর বিরুদ্ধে লালন গান বিকৃতভাবে গাওয়ার অভিযোগ আছে, এ বিষয়ে আপনার অভিমত কি? লালনের বাণী উচ্চারণেও কিন্তু এদিক ওদিক করেছে অনেক ফকিররা, তাতে মানে উল্টে যায়, এটা বোঝেই না। একমাত্র আমার গুরু আসল ঘরানা থেকে এসছে, লালন সাইজি, দবিরুদ্দি শাহ, এই এই উনি প্রথম। এরপরে যারা আসছে তখন টানা। আমার গুরু তো সেই সময়কার বিএ পাস ছিল, আর গ্র্যাজুয়েশন ছিল, কিন্তু কিন্তু তার বিষয় কি এখানে কোনো ইয়ে করে? তো 21 পদক দিতে সে পাগল হয়ে যায়, দেয় না। আর কারা যে মানে সঠিক তথ্যটা দেয়, এইটা আমার সন্দেহ আছে, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না। 21 পদক কিটা পায়? শুভ্রদেব পাক, এটা সম্ভব? হ্যাঁ, এর গভীরতা কোথায়? পদ্মশ্রী পায় কে পায়? রবিশঙ্কর, আমজাদ আলী খান। তা লেভেলটা দেখতে হয়, এই আশেপাশে দেখে টেকে, সারা পৃথিবীতে দেখে টেকে এটার একটা লেভেল শিক্ষণীয় আমি মনে করি। আমি কিন্তু বই পড়ে আমার প্রফেসর বলতেন, আমার স্যার, যে ফরিদাকে ভূগোল পড়ালাম, ফরিদা ভূগোল দেখে আসলো, এই কথা বলেছে। আবার বলেছে যে আমি বললাম যে আমি বই পড়ে শিখিনি, আমি খোদ যে এটার মানে আইকিউ শার্প করেছি। আমার আত্মীয় স্বজন অনেক বড় লোক না, আমার আত্মীয় স্বজন অনেকে হয়তো বাসেই ওঠেনি, খুব সত্যি কথা। কিন্তু আমি সারা পৃথিবী আল্লাহ আমাকে দেখিয়েছে। এটাও তো আমার পরিবারের বা আমাদের মানে আত্মীয় স্বজন, তাদেরও তো এটা সম্মান আমি মনে করি। এটা কিন্তু তারা এও করে, আমার নাম ভাঙিয়ে অনেক কিছু হয়, নাম ভাঙিয়ে আমি বলিস, যেখানে বলতে হয় আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। সবাই কিন্তু আমার কথা কোনো দিনই ইগনোর করে না। আসিফ নজরুল আমাকে শিল্পকলা লালনের উৎসবে করলাম, তো উনি ছিলেন, আপনারা ছিলেন কিনা ওখানে জানি না, ছিলেন ওখানে। এক ছেলে বলছে যে কি অন্য একটা বিষয় নিয়ে ওইভাবে বলছে, বলার পর আমাকে একটা তাচ্ছিল্যের সঙ্গেই করেছে, ওটা কিন্তু আমার চোখে আছে। স্টেজে উঠে আমার ওই শিল্পকলা যে আয়োজন করেছে আমাকে ডেকেছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু শিল্পকলার যারা এখানে প্রশিক্ষিত, তাদের কথাবার্তার মধ্যে একটু শালীনতা থাকা উচিত, এবং বয়োজ্যেষ্ঠ তাকে ঠিক সেইভাবে সম্মান দেখানো উচিত। আমাদের ধর্মে বলেন, আমাদের পারিপার্শ্বিকতা বলেন, আমাদের সামাজিক ব্যবস্থা বলেন, এইটাই আছে। তো সেখানে একটু 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 বক্তৃতাটা বলে এত ভালো হয়েছে, ওই হয় না, আমি মাইকের সামনে থাকলে আমি বক্তৃতাটা করতে পারি, এমনি এইভাবে কথা বলতে পারি, কিন্তু হুট করে ইয়ে করা আমি পারি না। তারপরে এই আসিফ নজরুল উনি প্রধান ছিলেন, শুনে টুনে ওই আমাদের ডিজিকে বলতেছেন, ডিজিকে আমার বহু আগে থেকে চেনা, দিল্লিতে ইয়েতে ইংল্যান্ডে গেছিলাম সেই সময়,
তো সেখানে বলে দেখেন তো ফরিদাপা একটু একটু তিরস্কার করছে, যান খবর নেন, আগে খবর নেন কী হয়েছে, আবার কী হয়েছে, মন খারাপ হলো কেন। সে তারপরে আমি গান গেয়েটে উনি পারে লয়ে যায়, ওটাও শোনালাম, সব গান টান শুনে আমি করে তারপরে চলে আসছি আমি। আর দিদি এসে আমার হাত ধরে ধরে করে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমি দেখছি কি করা যায় কি করে। আবার এর মধ্যে এক লোক আবার বলে ফেলছে কি গান করেন, কথা বলেছে তো এগুলো কথা বলেছে, বলে গান করেন। আমি বললাম কেন, কথার মধ্যে কি কোনো অসত্য আছে, বলে গানটা শুরু করেন। কলকাতার শিল্পীরাও লালন গীতি পরিবেশন করেন, বাংলাদেশের শিল্পীরাও পরিবেশন করেন, সুরের পার্থক্য দেখি কেন? এইটা হয়েছে কি, ওখানে যখন আমি গান গাচ্ছি, আমি যখন ইয়েতে জি বাংলায় একেবারে খুব বাজে অবস্থা, আমি বলেই দিয়েছিলাম। তো ওইখানে সেই প্রোগ্রামে গেছি, সে বড় প্রোগ্রাম, এটা খুব কলকাতার একটা বড় প্রোগ্রাম। তো আমাকে প্রধান করে নিয়ে গেছে আর কি, যে তখন সাংবাদিক ছুটতে চলে আসছে, সব সাংবাদিক শুনে যে দিদি একটু কথা বলি না, বলে হ্যাঁ বলেন কি বলবেন। বললো যে আপনার গান শোনার পরে মনে হয় যে কারুর লালনের গান হয় না, তাই বলছে। তো এটারও কিন্তু অন্তর্নিহিত বিষয় আছে। তখন উনি আমি বললাম বলেন, আপনি প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। বলে যে লিখিত দেবো, না তাৎক্ষণিক আমি জবাব দেওয়া লোক, বলেন আপনি। তো বলছে কি আচ্ছা আমাদের মানে বাংলাদেশ কি কলকাতার আমাদের লালন ফকিরের গান আর আপনার বাংলাদেশের গান, এটার মধ্যে কী পার্থক্য দেখেন, ঠিক এই প্রশ্নটা করেছে আমাকে। আমি বলি এক কথাই আমি জবাব দেবো ভাই, এত ইনিয়ে বিনিয়ে বলার দরকার নেই, আমাদেরটা হয় আপনাদেরটা হয় না, ব্যাস যাও, যা লিখা লেখো গা যাও। লালনের গান তো শুধু গান নয়, একটি দর্শন। সেই দর্শনটা কতটা ধারণ করেছে বাঙালি সমাজ? যারা গবেষণা করে তারা হয়তো পড়ে করে বোঝ, যারা এই 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 মার্গের যারা তারাই করে ধারণ করে। ফকিরদের মধ্যে বলবো না, আমি সবসময় বলি ফকিররা আছে বলে আমি আছি, তারা না থাকলে, ওই সময় না থাকলে আমি তো শিখতেও পারতাম না, করতে পারতাম না, আমার গুরুকে পেতাম না, ঠিক না? তো সেই জন্য বলছি যে ধারণ ওরা ধারণ করে কিরম, আমি যখন গাই ওই ফকিররাই আসে মা মা করে পাগলা করে আমাকে প্রণাম করে তারপরে সাঁইজির দরবারে যায়। আমি আর মনে করি আল্লাহ এটা কি আমার ভুল হচ্ছে, তুমি যদি ভুল হয়ে থাকে আগে মাফ করে দাও, তার কাছে মাপটা চেয়ে নি আগে। এবং সব ফকিররা বলে, আমি বললাম যে কাকা আপনি আমার মুরব্বী, আমি আপনাকে সালাম করব। বলে ওরে মা আমার, ওরে মা তোর কোনোদিন কিছু হবে না। অন্যান্য ফকিররা মৌলানারা এই আমার গানের, লালন সাইজির গানের রেফারেন্স দিয়ে ওয়াজ করতেছে, বুঝছেন? তো যাই হোক, সেই জন্য বলি লালন সাইজির একটা কথাই যথেষ্ট, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নালা। লালনের দর্শন বাঙালির অসাম্প্রদায়িক চেতনায় কতটা কাজে আসে? এখনো সঠিকভাবে আসে নাই। যারা আসছে তারা এটা কিন্তু প্রথমত কিন্তু তাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে তো সেই ভাষা তার বোধোদয় হবে না। আমি খুব পরিষ্কার করে বললাম, একটা ফকিরও লেখাপড়া জানে না, ওই ভাষা কি খেলাফত নেয়, কি নেয়, ওগুলো হচ্ছে দৃশ্যমান দেখে এটা করে। কিন্তু যারা সত্যিকার তারা কিন্তু ওই দূরে বসে সাঁইজির ধামে তাকিয়ে সেটা ধ্যান করে। যে সুর শুনে আমাকে দিয়ে আমি বলে দিচ্ছি, আমি
আমি হচ্ছে তার সাক্ষী। আমার গান শুনে নামাজ ধরেছে, গ্রাম থেকে আমাকে ফোন করেছে, আমার গান শুনে নামাজ ধরেছে। সবাই আমাকে গুরুমা বলে, আমি তো ওদেরকে বলতে বলিনি। ওরা জানে উনি সঠিকভাবে কথা বলেন, সঠিক পথে চলেন। আমি ইসলামী বিদ না, আমি না, কিন্তু আমি জানি সুর হচ্ছে ঐশ্বরিক, সুর হচ্ছে ঐশ্বরিক, এটাকে সাধনা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নিয়ে যদি আপনি যত্রতত্র, ওই যে বললাম, আমি আগেই বলেছি এই কথাগুলো, কিন্তু বারবার আসতেছে যে এই হিসাবে আপনি অইহা কাজ করছেন, এই হিসাবে অশ্লীল ভাষায় গান করছেন না, এটা ইসলামে গ্র্যান্ড করে না। এক কথাই বললাম, অশ্লীলতা কেউই পছন্দ করে না, আল্লাহ তো করেনই না, ভগবানও করেন না। সনাতনী ধর্মীয় যারা, তারা কিন্তু ওই একদম অশ্লীলতা পছন্দ করেন না। এখন সকল ধর্মেই আছে সত্য বল সুপথে চল, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না। জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলে।